আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড বলছে কমিশন, বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমিনুল গনিকে ট্রাইব্যুনালে অপসারণ, আমির হোসেনকে নতুন নিয়োগ। প্লাস্টিকই মানুষের অস্তিত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে গোয়েন্দা রিপোর্ট, ট্রাম্পের প্রত্যাখ্যান। যুদ্ধ থামানোয় ট্রাম্পকে শান্তি পুরস্কারে মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৭৬ রানে ৪ টপ অর্ডারকে হারিয়ে বিপদে টিম টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, রাজনৈতিকভাবে সমাধানের নামে কালক্ষেপণ ও আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকায় বিডিআর সদস্যরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছিল। সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও আলামত ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের সময়কার ১৫ জন অফিসার, শহীদ পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, সাংবাদিক সহ ১৫৮ জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। ৫৫ জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। বিদ্রোহ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করে বিদ্রোহকে উস্কে দিয়েছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। ৫০ জনের বেশি সাক্ষ্য গ্রহণ বাকি থাকায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। ৫ই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপ নেন আদালত। পরে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এই মামলায় অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী ও AY মশিউজ্জামানের বক্তব্য ২রা জুলাই শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আদালত অবমাননার অভিযোগের মামলায় শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের পক্ষে আইনজীবী আমিনুল গনি টিটুকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল, কিন্তু তার নিয়োগ নিয়ে শুরু হয় সমালোচনা। জানা যায় ৫ই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন আমিনুল গনি টিটু। এরই পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন আদালত।
আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল। একথা সত্য যে 5 আগস্ট 2024 আমি বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি আর এটা এথিক্যালি একটা ব্যাপার রয়ে গেছে, সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এদিকে আদালত অবমাননার মামলায় বক্তব্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়ে 2 সপ্তাহ সময় চেয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান। ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন 1 জুলাই। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে এর গুরুত্ব না বুঝে অনেকেই হাসাহাসি করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্লাস্টিকই মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। সারা দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে দখলমুক্ত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ তথা পুরো বিশ্বকে বাঁচাতে সপ্তাহে একদিনের জন্য হলেও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করব। কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো, 6 দিন করবো, 1 দিন করবো না, ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। ডক্টর ইউনূস বলেন, পরিবেশ রক্ষায় দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকবে, বিষয়টি এমন নয়। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার, বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। ধ্বংস করার থেকে বিরত থাকুন। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি না করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃতি আমাদেরকে দিয়ে মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাব। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের ভেন্যুতে আছেন। কেকা, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের যে আলোচ্য বিষয় এবং দলগুলোর বক্তব্য নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এখন? সামির, আপনি জানেন যে 6ষ্ঠ দিনের মতো আজকে আলোচনা চলছে এবং আজকে কিছুক্ষণ আগেও কিন্তু আলোচনার বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল NCC। তো সংস্কার কমিশনের পক্ষে
জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আজকে প্রস্তাব রাখা হয়েছে, যেহেতু গত কয়েকদিন যাবতই কিন্তু এনসিসির পক্ষে অনেক দল ঐক্যমতে আসতে পারেনি, বিশেষ করে বিএনপি এটাকে বলেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। সেই অবস্থায় আজকে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন এনসিসির নামটা পরিবর্তন করে তারা বলছে যে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই নাম দেওয়া যেতে পারে। এবং শেষ মুহূর্তে এখন মধ্যাহ্নের বিরতি চলছে, বিরতির আগ পর্যন্ত কিন্তু প্রায় মোটামুটি সব দলই এই সাংবিধানিক কমিটিগুলোর প্রধান হিসেবে কাদের নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে এই কমিটির নামটা প্রস্তাবটা তারা গ্রহণ করেছে এবং আলোচনা এখনো কিন্তু শেষ হয়নি। তবে সকালের পরে যে আলোচনা শুরু হয়েছিল রাষ্ট্রের মূলনীতি, 4টি মূলনীতি, সেটা হলো যে বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার যে 4টা প্রস্তাব ছিল সেই প্রস্তাবটা নিয়ে কিন্তু আজকে রাজনীতির দলগুলোর মধ্যে কোনো ধরনের ঐক্য তৈরি হয়নি। এবং বিশেষ করে বাম দলগুলো কিন্তু সবসময় বলে আসছে, বরাবরের মতো আজকেও বলেছে যে হাজার বছরের যে বাঙালির ঐতিহ্য সেই চার মূলনীতি থেকে যদি বাদ দেওয়া হয় বাঙালি জাতীয়তাবাদ, তাহলে তারা কিন্তু মানবে না। আমার সাথে এই মুহূর্তে আছেন গণফোরামের প্রেসিডেন্ট মেম্বার জগলুল হায়দার চৌধুরী। আমি তার কাছেই জানবো, যেহেতু বিষয়টি আজকেও মীমাংসিত হয়নি, অমীমাংসিত রয়েছে, আসলে আপনারা কি বলেছেন মূলনীতির প্রশ্নে আজকেও কেন ঐক্যমত হলো না? ধন্যবাদ। আজকে সকালবেলা প্রথমেই জাতীয় 4 মূলনীতি বিষয়ে এবং তারা নতুন যে প্রস্তাব করছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার কথা বলছে। কিন্তু আমরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি, গণফোরাম, বাসদ এবং জাসদ, বাংলাদেশ জাসদ, আমরা কিন্তু এটার গর্বিরতা করেছি। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে ইতিহাসের অংশ, ইতিহাস পরিবর্তন করা যায় না। এই 4 মূলনীতি আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, 23 বছরের স্বাধীনতার সংগ্রাম, আমাদের ভাষা আন্দোলন, আমাদের 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। ওকে, আমরা যেটা বুঝেছি যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশকে যদি আপনি সংবিধান 72-এর সংবিধানের যে বাঙালি জাতীয়তাবাদকে যদি রিপ্লেস করার চেষ্টা করেন সেটা হবে মুক্তিযুদ্ধের পরিপন্থী। সেই ক্ষেত্রে বাম দলগুলো এবং স্বাধীনতার পক্ষের শক্তিগুলো সেটা মানবে না। স্বভাবতই সেটাই ঘটেছে এবং আজকে কিন্তু কোনো ঐক্যমত হয়নি রাষ্ট্রীয় 4 মূলনীতির প্রশ্নে। সামির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জামাতে ইসলামী বলেছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফেরত পাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠকের পর দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর প্রমাণ হলো অন্যায়ভাবে কিছু চাপিয়ে রাখা যায় না। স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে নির্বাচন প্রভাবিত হয় উল্লেখ করে তিনি বলেন, সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আরেকটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায়, অবিচার, থামা ছাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায়। বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ জানিয়ে বলেছেন, আদালতের রায় থাকা সত্ত্বেও তাকে মেয়র হিসেবে শপথ না করিয়ে সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। মঙ্গলবার নগর ভবনে চলা আন্দোলনে হামলায় উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত বলেও অভিযোগ জানান ইশরাক। আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা প্রতিহিংসামূলক আচরণ করলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ার করেন ইশরাক হোসেন। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির। ভেস্তে গিয়েছে জনগণকে ধোঁকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত। এবারে ইরান ইসরায়েল সংঘাত। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়।
নিজেদের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করছে ইরান ও ইসরায়েল দুই দেশই। টানা 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। প্রাথমিক মূল্যায়নে তারা জানিয়েছেন এই হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা দাবি করেছেন, 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 জন বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে দুদিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে আছেন ডোনাল্ড ট্রাম্প সহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। তবে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ 4 দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সম্মেলনে যোগ দেয়নি। মধ্যপ্রাচ্য সংকট ও চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই 4 দেশের সফর বাতিলকে অনেকেই কৌশলগত কূটনীতি হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন দেশটির একজন কংগ্রেস সদস্য। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের পর দুই পক্ষের যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য এই মনোনয়ন চাওয়া হয়েছে। নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে রিপাবলিকান কংগ্রেস সদস্য আল বাডি কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অসাধারণ ও ঐতিহাসিক। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফার্দো, নাতানজ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়। এবারে অন্যান্য সংবাদ। পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাভারের চামড়া শিল্প নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামীর সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়ন কর্মসূচি আরও বেগবান করার প্রত্যয় জানান বিশিষ্টজনরা। আলিমাল রাজের রিপোর্ট। সভ্যতার অগ্রযাত্রায় বিশ্বজুড়ে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা, অদূরদর্শী পদক্ষেপ আর দূষণ শোষণে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস, আর এতে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বাড়ছে সবুজায়নের গুরুত্ব। এরই ধারাবাহিকতায় সাভারের ট্যানারি শিল্পনগরের আশপাশের সড়ক ও সিটিপি বর্জ্য শোধনাগারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও ওশি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। রোপণ করা হয় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ অভিযান যাদের মাধ্যমে হইতেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি এবং এটা যেন অব্যাহত রাখে। শিল্পনগরীর পরিবেশ প্রকৃতি প্রাণবন্ত করতে সবুজায়নের এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। গাছের পরিমাণ বেশি থাকে তখন মনে হবে যে আপনি প্রকৃতির ভিতরের থেকে কাজ করতেছেন এবং সব সময় আপনার মন প্রাণবন্ত থাকবে, এবং সেটা হচ্ছে কি এই শিল্পনগরীর জন্য, ব্যবসার জন্য এবং দেশের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে। গাছ লাগান কর্মসূচি করা হয়েছে, এটাতে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমরা ট্যানারি মালিকের পক্ষ থেকে আমরা চ্যানেলকে ধন্যবাদ জানাই। এতে আমাদের আরও উৎসাহ আসবে, আমরা আরও এইটাকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে আমরা সামনের দিকে আরও এখানে আরও বেশি বেশি গাছ লাগাবো ইনশাল্লাহ। ট্যানারিতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। এখানে ট্যানারিতে বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ হয়। হ্যাঁ, এর মধ্যে স্পেশালি আমরা যদি বলি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, অক্সিজেনের
এই ভারসাম্যটা এই বজায় থাকবে আর কি। আর আমরা সবসময় যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে চাই, তারপরে বনায়ন বা সবুজায়নের বিকল্প নাই। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সবুজায়নে যেতে হলে গাছের সংখ্যা বাড়াতে হবে, সেটা শুধুমাত্র এই আমার চামড়া শিল্পনগরীতে না, গোটা বাংলাদেশেই। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। চামড়া শিল্প এমন একটি শিল্প যেখানে কিন্তু পলিউশন অনেক বেশি, তো সুতরাং এইখানে যদি আমরা অনেক বেশি বৃক্ষরোপণ করতে পারি, তাতে কিন্তু এই শিল্পেও যেমন একটা ভালো প্রভাব পড়বে, পাশাপাশি এইখানে যারা কাজ করেন তারাও কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। ট্যানারিতে অবশ্যই এটা বিশাল একটা চ্যালেঞ্জ বৃক্ষরোপণ, কিন্তু তারপরেও আমি বলবো যেহেতু চামড়া শিল্প একটা নতুন একটা পরিবেশে এটাকে ডেভেলপ করা হচ্ছে, এখানে স্কোপ আছে অনেক বেশি এই বৃক্ষরোপণের। পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলেও কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। অবশ্যই আমরা যেন সবাই এগিয়ে আসি এবং সবাই মিলে আমরা এই বর্ষায় যেন বৃক্ষরোপণটাকে খুব জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। সব জায়গায় যেখানে পারি, যেখানে পতিত জমি আছে, সেখানে যেন আমরা বৃক্ষরোপণ করি। পরে ছায়া সুশীতল ও দূষণমুক্ত চামড়া শিল্প নগরী গড়ে তুলতে মত বিনিময় সভায় রোপিত বৃক্ষ সংরক্ষণে সচেতনতা তৈরি ও করণীয় বিষয়ক নানা পরামর্শ তুলে ধরা হয়। একটা পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডাস সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলস, সবুজের অভিযান ফাউন্ডেশন ও গণস্বাস্থ্য কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। মেহেরপুর জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী AKM মাহফুজুর রহমান ও কলেজ ছাত্র আকমল হোসেন। পুলিশ জানায় সকাল 10টার দিকে বন বিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগে, ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়, আরোহীরা ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের 5 সেনা কমান্ডার নিহত হয়েছে। এই ঘটনায় আহত 15 সেনা সদস্যের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস গুলি ছোড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম প্যালেস্টিন ক্রনিকল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলি বাহিনী তীব্র হামলা শুরু করে। হামাস সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে অতর্কিত এ হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, পরে আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া যানে আগুন ধরে যায়। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নাটোরের শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আঙুর চাষ। লাল, সবুজ ও কালো জাতের আঙুর থোকায় থোকায় ঝুলছে গাছে। খেতে সুস্বাদু মিষ্টি আঙুর দেখতে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। আঙুর চাষে বিভিন্ন সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ফুল, ফল আর ঔষধি গাছের দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সাজে সেজেছে কার্যালয়টি। 5 বছর ধরে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সবুজ, ছায়া, সুশীতল ও প্রাণবন্ত কর্মপরিবেশ। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। খেলার খবর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে 2-এ আছে ইতালিয়ান ক্লাবটি। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড বলছে কমিশন, বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী আমিনুল গনিকে ট্রাইব্যুনালের অপসারণ, আমির হোসেনকে নতুন নিয়োগ। প্লাস্টিকই মানুষের অস্তিত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে গোয়েন্দা রিপোর্ট, ট্রাম্পের প্রত্যাখ্যান। যুদ্ধ থামানোয় ট্রাম্পকে শান্তি পুরস্কারের মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৭৬ রানে ৪ টপ অর্ডারকে হারিয়ে বিপদে টিম টাইগার্স। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।